নমস্কার বন্ধুরা, আমি পায়েল আর আপনারা শুনছেন প্রবাসী মেয়ের গল্প। আজকে যে গল্প আমি আপনাদের শোনাবো সেই গল্পের নাম গোপনে। অন্যরকম স্বাদের এই গল্পটি শুনতে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানান। আর যেসব বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের যদি নিত্য নতুন স্বাদের বাংলা অডিও স্টোরি শুনতে ভালো লাগে তাহলে চটপট সাবস্ক্রাইব করুন প্রবাসী মেয়ের গল্প। আর আপনাদের ভালো লাগার গল্পগুলো শেয়ার করে নিন পরিচিত বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে যারা আপনার মতোই বাংলা অডিও স্টোরি শুনতে ভালোবাসেন। শুরু করছি আজকের ছোট গল্প গোপনে। খুব স্লথ পায়ে তমালের ঘরে ঢুকলো নন্দিতা। সময়ের হিসেবে আজ দিন 20 হলো তমাল চলে গেছে না ফেরার দেশে। সম্পর্কে তারা স্বামী স্ত্রী হলেও কখনো কোনো দাম্পত্য জীবন ছিল না তাদের। নেহাতি কেজো প্রয়োজনীয় কথাবার্তার আদান প্রদান হতো তাদের মধ্যে, তার বেশিরভাগটাই তনুকার জন্য। তনুকা তমালের একমাত্র মেয়ে, তমাল আর বিথির। তবে সত্যি বলতে কি, তনুকার কাছে মা বলতে নন্দিতাই। তনুকে সে 1 বছর বয়স থেকে বড় করছে কোলেপিঠে করে মায়ের আদর দিয়ে। শুধু তমালই তাকে স্ত্রী হিসেবে মেনে নিতে পারল না একত্রবাসের এই 7 বছরেও। নিজের কাছে অস্বীকার করতে পারবে না নন্দিতা যে সে তমালকে ভালোবাসেনি বলে। সে তমালকে ভালোবেসেছিল এবং এই সংসারের জন্য নিবেদিত প্রাণ হয়ে উঠেছিল বিয়ের পর থেকেই। শুধু তমাল যদি মনের মধ্যে তাকে একটু জায়গা দিত। অফিসে কাজ করতে করতে হঠাৎ করেই স্ট্রোক। খবর পেয়ে দৌড়ে গিয়েছিল নন্দিতা পাগলের মতো। আত্মীয় স্বজন তেমন একটা নেই তাদের আর। অফিসের কলিগরাই সব সামলেছিল, আর ছিলেন তমালের একমাত্র মামা মামি। আর নন্দিতা সামলেছিল নিজেকে আর তনুকে। তমালের কাজকর্ম মিটে যাওয়ার পর ওর অফিসের কিছু জরুরি কাগজপত্র, ইন্স্যুরেন্সের ফাইল এবং টুকিটাকি খোঁজার জন্যই তমালের রুমে ঢুকেছিল সে আজ। এমনিতে খুব প্রয়োজন ছাড়া তমালের রুমে গত 7 বছরে কতবার এসেছে তা বোধহয় কর গুণে বলতে পারবে সে। আলমারিটা খুলতেই নাকে এলো কর্পূর আর ন্যাপথলিনের মিশ্র অদ্ভুত একটা হালকা সুগন্ধ। এই আলমারিটা নাকি তমালের মায়ের। খাঁটি সেগুন কাঠে তৈরি বেশ বড় আলমারি। মায়ের স্মৃতি হিসেবে তমালের কাছে নাকি এটি বড্ড অমূল্য ছিল। এসব কথা বিথির কাছে সে শুনেছিল, বিথি জীবিত থাকাকালীন। বিথি আসলে নন্দিতার মামাতো দিদি। প্রায় শৈশবেই পিতৃমাতৃহীন নন্দিতা মামার বাড়িতেই মানুষ। মামি তাকে খুব একটা পছন্দ করতেন না। নন্দিতা তার কাছে উটকো ঝামেলা বই কিছুই ছিল না। তবে আলা ভোলা মামা আর ভালো মানুষ দিদি বিথি তাকে বড্ড বেশি আপন করে জড়িয়ে নিয়েছিল। আর তাই তো যখন মৃত্যুশয্যায় শুয়ে দিদি তাকে আর তমালকে নিজের ছোট্ট মেয়েটার দিব্যি দিয়ে তাদের বিয়ে করতে বলেছিল, সে কথা সে বা তমাল কেউই ফেলতে পারেনি। বিথি বলেছিল তাকে একান্তে, নন্দু, তুই মেয়েটার ভার না নিলে আমি মরেও শান্তি পাবো না। আমি জানি তুই থাকলে ও আমার অভাব কোনো দিন টের পাবে না। তুই ওকে তোর মনের মতো করে বড় করিস। বিথি চলে যাওয়ার কিছুদিন পর একটা কাগজে সই করে তারা বিয়ে করেছিল বটে, কিন্তু তমাল নিজেকে একটা কঠিন আস্তরণে মুড়ে নিয়েছিল। নন্দিতা সেই আস্তরণ আর কোনো দিন ভাঙতে পারেনি। যদিও সময়ের হিসেবে বিথি আর তমালের সংসার জীবনের মেয়াদ মাত্র 3 বছরের, কিন্তু তার আর তমালের অনেক বেশি। তবুও এমনকি তমাল আর বিথির বিয়ের পরও তাদের মধ্যে স্বাভাবিক শালি জামাইবাবু কথোপকথন খুব একটা হয়েছে কি কখনো? না বোধহয়। বিথি বলতো,
তমাল সারাদিনে কটা কথা বলে গুণে বলা যায়। সব কাগজপত্র ঠিকমতো সহজেই পেয়ে গেল সে। তমাল বড্ড গোছালো স্বভাবের মানুষ ছিল, তাই হয়তো সবই এত যত্ন করে সাজানো। আলমারিটা বন্ধ করতে যাবে এমন সময় চোখে পড়ল একটা লাল সিল্কের কাপড় দিয়ে বাঁধানো সুন্দর দেখতে খাতা বা ডায়েরি গোছের একটা জিনিসে। জামা কাপড়ের পেছনে লুকোনো একটা অংশ উঁকি মারছে। কৌতূহলী হয়ে নন্দিতা টেনে বের করলো সেটা। প্রথম পাতাটা খুলল কাঁপা হাতে। প্রথম পাতায় প্রায় বছর 15 আগের একটা তারিখ লেখা, তার নিচে লেখা প্রিয় তুমি। বাকি পাতাটা সাদা, পরের 2-3টে পাতা সাদা, তারপরে আরেকটা পাতায় লেখা আমার প্রিয় তুমি, আজ কলেজে যাওয়ার পথে দ্বিতীয়বার তোমাকে দেখলাম, স্কুলের দিকে হেঁটে যাচ্ছ। প্রথম দেখেছিলাম তোমাকে বাসের জানালা দিয়ে, বন্ধুদের সঙ্গে স্কুলের বাইরে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিলে আর খুব হাসছিলে। ওই কয়েক মুহূর্তেই আমি মুগ্ধ হয়ে ভেবেছিলাম এমন সুন্দর হাসি কোনো মেয়ের হয়। এই পাতাটা পড়ে কয়েক সেকেন্ড থমকালো নন্দিতা। বিথির সাথে তমালের সম্বন্ধ করে বিয়ে, যদিও তমাল আর তার মা তাদের বাড়ি থেকে মাত্র 2-3টে স্টপেজ পরেই থাকতেন। তার মানে কি বিথির সঙ্গে বিয়ের আগেও তমালের জীবনে আরো কেউ ছিল? তমাল ভালোবাসতো অন্য কাউকে, তবে বিথিকে কেন বিয়ে করেছিল? ভালোবাসার মানুষটিকে কেন নয়? অবাক লাগছে নন্দিতার। সে ডায়েরিটা নিয়ে বসে পড়ল মেঝেতেই। আবারও 1-2 পাতা সাদা, তারপর আবার তারিখ দিয়ে লেখা আমার প্রিয় তুমি, আজ তোমার ক্লাস 12-এর বোর্ডের রেজাল্ট বেরিয়েছে। খবর নিয়ে জেনেছি খুব ভালো রেজাল্ট করেছো তুমি। এই বছর আমার কলেজের শেষ বছর, নইলে মনে মনে খুব চাইতাম যে তুমি আমার কলেজে ভর্তি হও, আর আমি 2 চোখ ভরে তোমাকে দেখবো আর একদিন সুযোগ বুঝে তোমাকে আমার মনের কথা বলবো। মাঝে মাঝে খুব ভয় হয় জানো তো, যদি তুমি আমার মনের কথা না বোঝো, যদি আমায় ফিরিয়ে দাও, আমি কি সহ্য করতে পারবো? আবার পাতা উল্টালো নন্দিতা। লেখা রয়েছে তেমনই তারিখ দিয়ে আমার প্রিয় তুমি, আমি 4 বছরের জন্য হায়ার স্টাডি করতে লন্ডনে যাচ্ছি। ফিরে এসে যদি দেখি তুমি অন্য কারো হয়ে গেছো, আমি কিন্তু মরেই যাব তাহলে। খুব চেয়েছিলাম তোমায় নিজের কথা বলে যাব, কিন্তু যোগাযোগ করার কোনো সূত্র পেলাম না। শুধু জানতে পেরেছি তুমি মেডিকেল কলেজে চান্স পেয়েছো। আমার খুব ভালো লেগেছে তোমার সাফল্যে। যদি কোনোদিনও তোমায় নিজের করে পাই, আমার সব অনুভূতি উজাড় করে বলবো তোমায়। মেডিকেল? চমকে উঠল নন্দিতা, কেঁপে উঠল একটু, বুকের মধ্যে থরথর করে কাঁপছে। পাতার পর পাতা জুড়ে তমাল উজাড় করে নিজের ভালোবাসার কথা, নিজের মনের কথা লিখে গেছে। এমনকি ফিরে আসার পরও সে নিজের ভালোবাসার মানুষের খোঁজ করেছে পাগলের মতো। তমালের ডায়েরির যে তারিখে এসে আর একবার স্থির হয়ে গেল নন্দিতা, মানে ডক্টর নন্দিতা রায়, সেই তারিখটা তমাল আর বিথির বৌভাতের তারিখ। সেখানে লেখা আমার প্রিয় তুমি। এত পড়াশোনা করেও আমি এমনই পাগল। মা যখন হাতের ছবিটা দিল দেখার জন্য, আর তাতে তোমাদের দুজনের ছবি ছিল সেখানে, আমার মাথায় একবারের জন্যেও এলো না যে মাকে জিজ্ঞেস করি কোন মেয়েটা। তোমার ছবিটা দেখেই আমি আনন্দে পাগল হয়ে গেলাম, আত্মহারা হয়ে গেলাম। তারপর বিয়ের দিন এত তাড়াহুড়োয় ঠিক হলো, আর ঠিক তখনই আমাকে 7 দিনের জন্য চলে যেতে হলো জরুরি কাজে দিল্লি।
নইলে হয়তো আমি টের পেতুম আমি কত বড় ভুল করতে চলেছি, আর আজ আমার অনুচ্চারিত ভালোবাসার বিসর্জন দিলাম চিরদিনের মতো। নন্দিতা টের পেল তার চোখ দিয়ে প্লাবন নামছে। এরপর আর অনেক পাতায় কোনো লেখা নেই। শেষের দিকে তাদের দুজনের বিয়ের কিছুদিন পরের একটা তারিখ, তাতে লেখা, আজ ডায়েরিটা বাড়িতে নিয়ে এলাম। আজ তোমার আর আমার বিয়ে হলো। আচ্ছা, ঈশ্বর বলে যে মানুষটি নাকি সব নিয়ন্ত্রণ করেন, তিনি এত নিষ্ঠুর কেন বলতে পারো? সেই যদি তোমাকে আমার কাছেই পাঠাবেন, তবে এমন বাজে খেলা কেন খেললেন আমার সাথে? কেন? আমি তো আমার বিশুদ্ধ মন, বিশুদ্ধ শরীর নিয়ে তোমার হতে চেয়েছিলাম। পারলাম কই? আর এই ভাঙাচোরা মন নিয়ে তোমার কাছে আমি কি করে আসবো নন্দিতা? কি করে? বিথি বড্ড ভালো মানুষ ছিল, তাকে আমি কোনো দিন টের পেতে দিইনি আমার জীবনের এই তুমুল ঝড়। তোমার কাছাকাছি এলে তাকেও কি ঠকানো হবে? সে যে কিছু না জেনেই চলে গেল। ডায়েরির শেষ তারিখটা তমালের মৃত্যুর আগের দিন রাতের। সেখানে লেখা, আমার প্রিয় নন্দিতা, এভাবে আর নিজের সাথে লড়তে পারছি না। 7 বছর বড্ড লম্বা সময়। আমি মনে মনে ক্ষয়ে যাচ্ছি। এভাবে বাঁচা যায় না। পরশু আমাদের বিবাহ বার্ষিকী। আমি ঠিক করেছি গত 15 বছরের সমস্ত কথা তোমাকে উজাড় করে বলবো। তারপর বাকি সিদ্ধান্ত তোমার উপর ছেড়ে দেব। জানি আমাদের সংসারের মতো তুমি সম্পর্কটাও সামলে নেবে। ডক্টর নন্দিতা, বড্ড ভালোবাসি তোমাকে, প্রাণ দিয়ে। আর আমার ভাঙাচোরা মন তুমি প্লিজ জোড়া লাগিয়ে দিও। নন্দিতা চোখের জলে ভাসতে ভাসতে টের পেল তনু ঘুম থেকে উঠে তাকে খুঁজতে খুঁজতে এ ঘরে এসে এভাবে দেখে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, তার চোখের জল মুছিয়ে দিচ্ছে আর বলছে, মামা কেঁদো না, বাবাই নেই তো কি হয়েছে, আমি তো আছি, আমি তোমাকে অনেক ভালোবাসবো মাম্মা। নন্দিতা তমালের গোপনে থাকা কথার ভার সামলে নিয়ে অবশ হাত দুটো দিয়ে জড়িয়ে ধরল মেয়েকে।